স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। উদ্বোধনের অপেক্ষায় দেশের দীর্ঘতম পদ্মা সেতু। আগামী জুন মাসকে টার্গেট ধরে সেতুর সড়ক পথে পিচ ঢালাই, সাইড স্ল্যাব এবং ল্যাম্প স্থাপনের কাজ শেষ করতে জোরে সোরে চলছে কর্মযজ্ঞ। মূল সেতুর 95 ভাগ ও পুরো প্রকল্পের প্রায় 88 ভাগ কাজ এরই মধ্যে শেষ। তাই সেতুটি চালু করতে প্রকল্প সংশ্লিষ্টদের উৎসাহ উদ্দীপনার যেন কমতি নেই। পদ্মা সেতু ঘুরে ছবি তুলেছেন হায়দার আলী, বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। পদ্মায় বিস্তীর্ণ জলরাশির উপর দুপারের এই বন্ধন, মহামারীর এই প্রকোপেও স্বপ্ন হলো সত্যির বাস্তবতা নিয়ে এসেছে। এই সেতু ঘিরে স্বাধীনতার পর থেকে 50 বছরের আক্ষেপ ছিল অবহেলিত অঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী। কোটি মানুষের সেই লালিত স্বপ্নের উপরে নির্মাণ যজ্ঞের গাড়িও চলছে। 24 আগস্ট সবশেষ রোডওয়ে স্ল্যাব বসিয়ে বাস্তবতায় রূপ নেয় সেতুর 6.5 কিলোমিটার সড়ক। সেতুর নির্মাণে জড়িত শ্রমিক প্রকৌশলীদের চোখে মুখেও তাই আনন্দের বন্যা। এই সাইড স্ল্যাবের কাজ হলে আর কি তো লাইটিং এর কাজ হবে, লাইটিং এর কাজ হলেই আমাদের কাজ আর কি শেষের দিকে। 62 মিনিট সময় লাগছে আমার এই P1 থেকে P42 পর্যন্ত হাইটে গেছি। খুব ভালো লাগছে যে আমি পদ্মা সেতু নির্মাণ করে হাইটে যেতে পেরেছি। আগের তো এখন অনেক ভালো লাগে, কারণ এখন ব্রিজের উপরে যে অনেক সৌন্দর্য। আগে তো ফিলার থেকে কাজ করে দেখেন 5 বছর ধরে এখানেই আছি। গাড়ি চলাচল হলে আমরা অনেক খুশি হব, অনেক আনন্দ পাবো। আমরা নিজে হাতে কাজ করতেছি, অনেক সবাই খুশি। সেতুর 4 লেন বিশিষ্ট সড়ক পথকে প্রস্তুত করতে দুপাশের 12,390টি সাইড স্ল্যাবের 40 ভাগই বসানো হয়েছে। বাদবাকি ল্যাম্পপোস্ট ও পিচ ঢালাই শেষ হবে এই বছরেই। সবশেষ পরীক্ষা নিরীক্ষা শেষে খুলে দেওয়া হবে হয়তো আগামী জুনেই। শেয়ার পকেট মুভমেন্ট জয়েন্ট 7-8টা জয়েন্ট আছে, জয়েন্টের কাজ চলতেছে, তার জন্য চালু করা হবে ইনশাআল্লাহ। একই সাথে সেতুর দুপারের সংযোগ সড়কগুলো প্রস্তুত করা হচ্ছে জোরে সোরেই। আর সেতুতে প্রথম দিন থেকেই রেল যোগাযোগের প্রস্তুতিও চলছে। বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত স্বপ্ন পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে আমি। চাইলেই মাওয়ার এই প্রান্ত থেকে পুরো 6 কিলোমিটার সেতু গাড়িতেই পারাপার সম্ভব। শুধুমাত্র এই পথটি পিচ ঢালাইয়ে সামান্য মসৃণ করার অপেক্ষা। এরপরেই খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। ফখরুল ইসলাম, নিউজ 24, মাওয়া। ভারতের নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। সোমবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুব। বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ ফ্লাইট পরিচালনাকালে নিজের পেশাদারিত্ব এবং দক্ষতা প্রমাণ করে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। গেল শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ে নওশাদ। এ সময় তিনি কো পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। এরপর ফ্লাইটটি ভারতের নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং পরবর্তীতে নিরাপদেই দেশে ফেরেন ওই 124 যাত্রী। তবে বেঁচে ফিরলেন না ক্যাপ্টেন নওশাদ। সকাল 11টার দিকে তার ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেন চিকিৎসকরা। হার্ট অ্যাটাকের পাশাপাশি মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল নওশাদের। এখন তারা বাকি ফর্মালিটি সারছে। এখন এখানে যেহেতু ইন্ডিয়ার সাথে ফ্লাইট আপাতত আমাদের বন্ধ, 3 তারিখে শুরু হওয়ার কথা এয়ার বাবল এগ্রিমেন্ট। তো এখন এটা কি প্রক্রিয়াতে আনা হবে এটা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিউনিকেট করতেছে। সেইটার মাধ্যমেই ডিসিশন হবে যে কবে কখন কিভাবে আসবে। এর আগে 2016 সালের 22 ডিসেম্বর ঝুঁকিপূর্ণ একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করিয়ে দেশে বিদেশে প্রশংসিত হন পাইলট নওশাদ। ওই ফ্লাইটটিতে যাত্রী ছিলেন 149 জন, ক্রু ছিলেন 7 জন এবং কো পাইলট ছিলেন 2 জন। বলতে গেলে নওশাদের দক্ষতায় বেঁচে যায় তাদের জীবন। ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের জন্ম 1977 সালের 17 অক্টোবর ঢাকায়। 2002 সালের 20 সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগ দেন তিনি। বাবা আব্দুল কাইয়ুমও একসময় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ছিলেন। বাবার পথ অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশে উড়ে বেরিয়েছেন তিনি। বাবা চলে গেছেন চলতি বছর ফেব্রুয়ারিতে, এবার পাড়ি জমালেন নওশাদও। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী, সচিব সহ আরও অনেকে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আফগানিস্তান প্রসঙ্গ।
আফগানিস্তানে আবার ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে 3 শিশু এবং 6 বেসামরিক নাগরিক সহ আইএসের কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। আজ কাবুল বিমানবন্দরে পরপর আরও 5টি রকেট ছোড়ে আইএস, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাবুলে নিহত 13 সেনাকে শ্রদ্ধা জানিয়েছেন বাইডেন। বিদেশি সেনাদের কাবুল ছেড়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে বিমানবন্দরে নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তালেবান, আর যে কোনো সময় সরকার গঠনের সিদ্ধান্ত নিতে পারে তারা। এরই মধ্যে সর্বোচ্চ নেতা হাবিবুল্লাহ আখুনজাদা আফগানিস্তানে পৌঁছেছেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয়বার রকেট বিস্ফোরণের ঘটনার পর আফগানিস্তানে আবারও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার উদ্দেশ্যে গাড়িতে করে হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাওয়ার পথে আইএসকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করে ওয়াশিংটন। বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলায় এক শিশুও নিহত হয়। তবে হামলা এখানেই শেষ নয় বলে হুঁশিয়ারি দিয়েছে উভয় পক্ষ। কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত 13 মার্কিন সেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেনা সদস্যদের দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাইডেন ও তার সহধর্মিণী উপস্থিত ছিলেন। মঙ্গলবার শেষ হচ্ছে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা। একদিকে যখন দেশ থেকে একে একে মার্কিন সহ তাদের মিত্ররা বিদায় নিচ্ছে, অন্যদিকে তালেবান যে কোনো সময় দখল করতে পারে কাবুল বিমানবন্দর। এমনকি সরকার গঠনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। এর মধ্যে 4 জন মন্ত্রীর নাম ঘোষণা করেছে। তালেবান বিরোধী দলগুলোও আলোচনায় বসতে চাইছে। এর মাঝে দলের সর্বোচ্চ নেতা হাবিবুল্লাহ আখুনজাদা আফগানিস্তানে পৌঁছেছেন। তবে নতুন করে যে হামলা পাল্টা হামলা হচ্ছে তাতে বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে আফগানবাসীরা। এখনো দেশ ছাড়তে মরিয়া অনেকে। অবশ্য বিদেশে ভ্রমণের অনুমতি থাকা আফগান নাগরিকদের দেশ ত্যাগের অনুমতি দিতে সম্মত হয়েছে তালেবান। আর তালেবান শাসনের সময় নারীরা পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন, তবে নারী পুরুষ একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না, এমন ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। মাসুদ রানা, নিউজ 24। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। টানা তৃতীয় দিনের মতো করোনা ভাইরাস সংক্রমণে দৈনিক মৃত্যু 100-র নিচে রয়েছে। গত 24 ঘন্টায় আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও নতুন রোগী ও রোগী শনাক্তের হার কমেছে। গত 24 ঘন্টায় করোনায় দেশে 94 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 3724 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 14,97,261। মোট মৃত্যু হয়েছে 26,109 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 14,21,883 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,186 জন। গত 24 ঘন্টায় 30,855 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 12.07%। দেশের সর্বোচ্চ করোনা নমুনা পরীক্ষাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ছুঁয়েছে লক্ষ নমুনা পরীক্ষার মাইলফলক। তবে এই প্রতিষ্ঠানে যারা মেডিকেল টেকনোলজিস্ট পদে কাজ করছেন তাদের কারোরই চাকরি স্থায়ী নয়। অন্য সকল প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি নিশ্চিত হলেও এখনো অন্ধকারে প্রতিষ্ঠানটি। বেতন বোনাস ছাড়াই কেমন চলছে তাদের দিন, তা জানাচ্ছেন রিশাদ হাসান। 2020 সালের মার্চ মাসে করোনা নমুনা পরীক্ষার কাজ শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। শুরু থেকে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ সহ ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে প্রতিষ্ঠানটির 55 জন মেডিকেল টেকনোলজিস্ট।
তাদের সম্মিলিত প্রচেষ্টায় এবছরের 29 আগস্ট 10 লাখ নমুনা পরীক্ষার মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে আইপিএইচ এর ল্যাব 2,80,000-এর কিছু বেশি ও তৃতীয় অবস্থানে আইইডিসি এর, যাদের নমুনা পরীক্ষা 2.5 লাখের উপরে। সর্বমোট সারা দেশের 136টি আরটিপিসিআর ল্যাবে 80 লাখের বেশি নমুনা পরীক্ষার 10%ই করেছে এই প্রতিষ্ঠানটি। যেখানে চারিদিকে ভয়, মানুষ ঘর থেকে বেরোয় না, লকডাউন চলছে, আমরা শুধু রাস্তায় আসছি গেছি আর দিনের পর দিন, রাতের পর রাত পিসিআর রুমে ঘুমাইছি। শুধু ঢাকা নয়, সারা দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা আসে এখানে হয় পরীক্ষা। দেশের বিভিন্ন স্থানে যখন আরটিপিসিআর ল্যাব বিকল হয়ে পড়ে, তখনও সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করার কাজটি করে থাকে এখানকার মেডিকেল টেকনোলজিস্টরা। তবে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জনগণ যারা আছে বাইরে বাসা ভাড়া করে থাকতেছে, তারা খাচ্ছে, তারা মানে খুব মানবতা জীবনযাপন করছে। এই লাস্ট 6 মাস হয়েছে আমরা এখন পর্যন্ত স্যালারি কিছু পাইনি। আমরা এইভাবে কাজ করে যাচ্ছি। এখন নিরুৎসাহিত হই, আমরা অবহেলিত হই, আমরা ওভাবে মূল্যায়ন পাই না, মূল্যায়িত হই না। যদিও এবছর জুন মাসে কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আউটসোর্সিং হিসেবে তাদের সেবা ক্রয় করে স্বাস্থ্যসেবা বিভাগ, তবে তাও আটকে গেছে আমলাতান্ত্রিক জটিলতায়। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন শীঘ্রই হবে এই সমস্যার সমাধান। অফিসের প্রক্রিয়াটা আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি আশা করি যে সেটা মোটামুটি এই আগস্ট সেপ্টেম্বর মাস থেকে পুরাটাই চালু হয়ে যাবে। মার্চ 2020 থেকে আগস্ট 2021, 1.5 বছরে প্রতিষ্ঠানটির অক্লান্ত পরিশ্রমে 10 লাখ নমুনা পরীক্ষার মাইলফলক স্পর্শ করলেও মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দিতে না পারার দায় তাহলে কার? এই প্রতিষ্ঠানের 55 জন কর্মী মিলে সারা বাংলাদেশে যে পরিমাণ করোনা পরীক্ষা হয়েছে তার অন্তত 10%ই তারা করেছে। কিন্তু তারপরেও তাদের নিয়োগ এবং অন্যান্য যে সুবিধাদি রয়েছে তা রয়ে গেছে অন্ধকারী। এই দায় কিভাবে এড়াবে স্বাস্থ্যসেবা বিভাগ, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কোভিড পরবর্তী অসুস্থতা কেড়ে নিল প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহকেও। তার বয়স হয়েছিল 85 বছর। গেল 31 জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। সেখানে রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুই বাংলার সমান জনপ্রিয় সাহিত্যিকের প্রয়াণে বাংলার সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। সাহিত্য জগতে আরও এক ইন্দ্রপতন, মারা গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত এই সাহিত্যিক। হাসপাতালে ভর্তি হয়ে 33 দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না তার। রোববার রাত 11:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল। 1936 সালে 29 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব গুহ। বঙ্গ প্রজন্মের শেষ কয়েকজন প্রতিনিধিদের মধ্যে তিনি একজন। লেখা থেকে গান, গান থেকে ছবি, কোথাও ঘাটতি ছিল না তার সৃজনে। প্রথম প্রকাশিত গ্রন্থ জঙ্গলমহল, এরপর থেকে একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্য ছিল তার অবাধ বিচরণ। হলুদ বসন্ত উপন্যাসের জন্য বুদ্ধদেব গুহ আনন্দ পুরস্কার পেয়েছিলেন 1977 সালে। তখন তো এই মুহূর্তে হয়তো রিজুদা আর রিভুর সঙ্গে এক নৌকায় সওয়ার তাদের স্রষ্টা বুদ্ধদেব। আর অভিযান যে কখনো ফুরোয় না তা বুদ্ধদেবের মতো লেখক জানতেন। মাসুদ রানা, নিউজ 24। ডেঙ্গুর সবচেয়ে ক্ষতিকর ধরনগুলোর একটি ডেনভি 3। চিকিৎসকরা বলছেন এই সেরোটাইপের কারণে দ্রুত কমে যাচ্ছে রোগীর রক্তের কণিকা প্লাটিলেট। ফলে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের নিতে হচ্ছে হাসপাতালে। চিকিৎসকরা জানান, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এখন প্রতিরোধ গড়ে তোলাটাই মুখ্য বিষয়। আগস্টে 30 দিনে 7,500 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 233 জন। শকুন আবির জানাচ্ছেন বিস্তারিত। 2019 সালে দেশে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। ওই বছর আক্রান্তের সংখ্যা ছাড়াই 1 লাখ। গত বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এবার করোনা মহামারীর মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগী।
চলতি বছর আগস্ট মাসের প্রথম 29 দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭,১৯৯ জন, যাদের মধ্যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি। আইসিইউতে ওকে 8 দিন রাখা লাগছে, পেট ফুলে উঠছিল, শ্বাসকষ্ট প্রচন্ড ছিল। গতকালকে টেস্ট করে দেখলাম যে 1,10,000 চলে আসছে, এই জন্য পরে আমরা কালকে রাত্রে ওকে ভর্তি করে ফেলছি। জ্বর, মাথা ব্যথা, শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ, বমি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। আমার অনেক জ্বর ছিল, তারপর ব্লিডিং হয়ে গেছে, বমি, মাথা ঘোরায়, ব্যথা করে। 6 দিন গেল, তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো, 3 দিন পর থেকে শুরু করলো। এই 6 দিন পর থেকে ব্লাড আসলো গলাতে 3 দিন। তখন জ্বর কমে না, গলাতে ব্লাড আসছে, তখন হলো ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। প্লাজমা লিকেজ ফেজ আমরা যেটা বলি, যে ওই পানি জমে যাওয়া পেটে বা বুকে, এগুলোও দেখা যাচ্ছে যে অনেক বেশি। অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনগুলো বেশি হচ্ছে, প্লাস রিকভারি রেট অনেক স্লো। ডেঙ্গুর প্রাদুর্ভাবে ভাইরাসটির একটি সেরোটাইপ বা ধরনকে দায়ী করা হচ্ছে, যার নাম ডেনভি3। এ কারণেই দেশে এবছর ডেঙ্গু রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, বাড়ছে রোগীর সংখ্যা। এবার বাংলাদেশে ডেঙ্গু ডেন3 ভ্যারাইটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্লেটলেট কমে যায় এবং প্লাজমা লিকেজ হয় দ্রুত এবং পেশেন্ট শকে চলে যায়। এটার পরামর্শ একটাই যে আমি ডেঙ্গু রোগকে প্রতিরোধ করব। আমরা যদি সবাই সচেতন হই, ডেঙ্গু মশা জন্মাতে পারবে না এবং ডেঙ্গু রোগটা ছড়াতে পারবে না। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে 9,857 জন আর সুস্থ হয়েছে 8,690 জন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গুমের সংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গুমের সংস্কৃতি বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফখরুল প্রশ্ন রাখেন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা মানুষকে তুলে নিয়ে যাবে আর সরকার তার কোনো জবাব দেবে না কেন? তিনি বলেন, যারা একটু প্রতিবাদী সচেতন তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য কেউ আন্দোলন করলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে দেওয়া হয়। 8 থেকে 9 বছর ধরে বিএনপির 5 শতাধিক নেতাকর্মী গুম হয়ে গেছে বলে জানান তিনি। ফখরুল বলেন, গুম হয়ে যাওয়া মানুষদের দায় সরকারকেই নিতে হবে। সরকারের কাছে গেলে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলে তারা বলে আমরা কিছু জানি না। খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে তার জবাব দিতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত করতে ষড়যন্ত্র করছে বিএনপি। বিএনপিকে পরাশ্রয়ী আন্দোলন নির্ভর দল হিসেবে উল্লেখ করে কাদের বলেছেন, দলটি দেশের স্থিতি নষ্ট করার পায়তারা করছে। নিজ বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন কাদের। আর দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে চাইলে জনগণ তার জবাব দেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শাহ আলী জয়ের রিপোর্ট। করোনার ক্ষত কাটিয়ে দেশের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রস্তুতিকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করতে চায় বিএনপি। নিজ বাড়িতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র শিক্ষকগণ যখন প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রসঙ্গে কাদের বলেন, সেখানে জিয়াউর রহমানের লাশ সমাহিত করা আছে কিনা সে উত্তর দলটির মহাসচিব কখনোই সরাসরি দেন না। প্রশ্ন করলে মূল প্রসঙ্গ এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন। জিয়াউর রহমানের লাশ প্রসঙ্গে জেনারেল আরশাদ লাশ কাঁধে বহন করেছেন বলে উত্তর দেন। এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। জেনারেল এরশাদ কফিন বহন করেছেন, কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে কিনা সেটা তো কখনো বলেননি। মিরপুরে অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই জেনেও বিএনপি এ নিয়ে নাটক করছে। একজন বলতে পারবেন যে মানে সেদিকে ওই তার মরদেহ কেউ দেখেছিল, তাকে দেখানো হয়েছিল? কেউ দেখানো হয়নি।
তার পরিবারের স্বজনরাও দেখে নাই, কেউ দেখে নাই, দেখবে কি? ওর মধ্যে তো জার্মান মরদের ছিলই না। এই কথাটা বলাতে বিএনপির এখন অনেকেই নাফসের কথাটা বলছেন। দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে চাইলে জনগণ তার জবাব দেবে, এমন হুঁশিয়ারির কথাও জানান মাহবুবুল আলম হানিফ। মার্কিন গোয়েন্দা অধিদপ্তর থেকে রিপোর্ট দিয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মৃত্যুর পর সীমিত পরিসরে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে সাজানো হয় বর্ণিল সাজে। আয়োজন হয় গীতাযজ্ঞ, গীতা পাঠ এবং আরতি সহ হিন্দু ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার। ভক্তদের প্রার্থনায় ছিল মহামারী থেকে মুক্তি আর স্বাভাবিক পৃথিবীকে ফিরে পাওয়ার আকুতি। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। যজ্ঞে গীতা পাঠে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ, অত্যাচারী আর দুর্জনের বিরুদ্ধে সংগ্রাম করে সত্য আর সুন্দর প্রতিষ্ঠা করেছিলেন তিনি। শাস্ত্রমতে দাপর যুগে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস 5000 বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য আর সুন্দরকে গ্রাস করতে উদ্ধত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করতে অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। আমরা প্রতীক হিসেবে অগ্নিকে ধারণ করে, অগ্নি প্রজ্বলিত করে, বৈদিক মন্ত্র এবং গীতা পাঠ করে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করে। করোনা প্রকোপের কারণে গেলবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা করার অনুমতি দেয়নি ধর্ম মন্ত্রণালয়। তাতে দুঃখ আর ভারাক্রান্ত মন শ্রীকৃষ্ণের ভক্তদের। তাদের আরতি আর প্রার্থনা জুড়ে ছিল পৃথিবীর অসুখ সেরে ওঠার মঙ্গল কামনা ছিল মানব জাতির জন্য। কৃষ্ণ সাজানো হতো, রাধা সাজানো হতো, টিম আকারে সবাই আমরা র্যালি করতাম। এই র্যালিটা আমি অনেক মিস করি। পরিবারের সবাই দেশবাসীরা ভালো থাকে চেষ্টার জন্য আসছি। ডেঙ্গুর প্রকোপ এটা চলে যায়, ভগবান যেন সবাইকে শান্তিতে রাখে। শোভাযাত্রা বের না হলেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে ধর্মীয় অন্যান্য আচার অনুষ্ঠান হয়েছে নিয়ম মেনে। গীতাযজ্ঞ, আরতি, প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। তিনি যুগে যুগে আসবেন, ধর্মকে সংস্থাপন করবেন, দুষ্কৃতিকারীদের বিনাশ করবেন এবং আসুরিক শক্তিকে তিনি বিনাশ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই গীতার কথা বলেছেন সমস্ত মানুষের জন্য। অনুষ্ঠানে ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল সতর্ক অবস্থান। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। দেশের প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফরিদপুরে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনার পানিও বিপদসীমার উপরে। এতে প্রতিদিনই নতুন করে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সদর উপজেলার আলিয়াবাদ, চর মাধবদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের 70টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 11,000-এরও বেশি মানুষ। ঘরবাড়িতে পানি উঠায় উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। তলিয়ে গেছে 100 হেক্টর জমির ফসল। ঘর সাইডে বাদত যায় আশ্রয় নেওয়া হয়েছে। পানি আইতে দিবে আসা কষ্ট, ছাগল ঢাল কষ্ট, ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিছন পারছি সেই বিছনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হলে তা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি তরফ থেকে খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর বাইরেও বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় সে বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। একই চিত্র জামালপুরেও। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। গেল 10 দিন ধরে পানিবন্দী সিরাজগঞ্জের কাজিরপুর, সদর, বেলকুচি সহ বিভিন্ন উপজেলার হাজারো মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যা ও করোনার কারণে কাজকর্ম না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন অনেকে। এ অবস্থায়ও পাননি ত্রাণ সহায়তা, অভিযোগ করছেন কেউ কেউ। খাওয়া দাওয়ার কষ্ট, যা আসার কষ্ট, সব জিনিসেরই কষ্ট।
গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঘাট, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার 16টি ইউনিয়নের চরাঞ্চল এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। নিচু এলাকার বাড়িঘরে হাঁটু পানি, এতে চরম দুর্ভোগে পড়েছে নদী তীরবর্তী মানুষ। কুড়িগ্রামে নদ নদীতে ফের বাড়ছে পানি। পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করায় পানিবন্দী 30,000 মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে সোমবারও খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের শেখ রাসেল ক্রীড়া চক্র। জেলার হরিরামপুর উপজেলায় 1500 মানুষকে সাহায্য দেওয়া হয়। এর আগে রোববার মানিকগঞ্জ শহরে 3000 কর্মহীন মানুষকে ত্রাণ দেওয়া হয়। কাবুল খানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সোমবারের আয়োজন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোলাম মহিউদ্দিন কমল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। স্বাস্থ্যবিধি সহ করোনাকালীন সরকারি সব নীতিমালা মেনে খাদ্য সহায়তার এই কর্মসূচি বাস্তবায়ন হয়। এই উপজেলায় কর্মহীন অসহায় 1500 পরিবার বসুন্ধরা গ্রুপের সহায়তা কার্যক্রমের আওতায় এসেছে। দুঃসময়ে এমন সহায়তায় খুশি দরিদ্র মানুষ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সুবহান আনভিরের নিজস্ব অর্থায়নে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে ক্লাবের ম্যানেজমেন্ট। সারা দেশেই কিন্তু আমরা সব জায়গাতে খাদ্য সহায়তা দিচ্ছি, কিন্তু 29, 30, 31 এই মাসটি শেষ হয়ে যাচ্ছে 31 তারিখে এটা আমরা বেছে নিয়েছি মানিকগঞ্জ। ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। আপনি যদি একটা পক্ষকে সরিয়ে দেন। কমিটি গঠনে অনিয়ম ও রাজনৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে পরিকল্পিতভাবে সিলেট বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। দুপুরে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান প্রবীণ এই নেতা। কুমিল্লায় কলেজ শিক্ষার্থী মিথুন ভুইয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ার জেরে গেল বুধবার সন্ধ্যায় মিথুনকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নাটোরে সংবাদ সম্মেলন করে পৌরসভার 6 নম্বর কাউন্সিলর ও প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমের নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন পৌরসভার কাউন্সিলররা। খাগড়াছড়ির পানছড়িতে চাঁদা না পেয়ে ওবায়দুল হক নামে এক বাগান মালিকের ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যশোরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে, তবে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশের ছুটির কারণে পেট্রাপোল বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি রপ্তানি কার্যক্রম হবে না। মঙ্গলবার সকাল থেকে পুনরায় কার্যক্রম চলবে, তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ঘন্টায় 150 মাইল বেগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত এনেছে ঘূর্ণিঝড় আইডা। এরই মাঝে একজনের মৃত্যু হয়েছে, আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। লুইজিয়ানা অঙ্গরাজ্যে 7.5 লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। এদিকে ভারতের আসামে ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে 2.25 লাখ মানুষ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। এ সময় এর গতি ছিল ঘন্টায় 150 মাইল। আইডাকে 4 ক্যাটাগরির ঘূর্ণিঝড় হিসেবে আখ্যায়িত করা হয়, তবে এখন ঘূর্ণিঝড় দুর্বল হয়ে 2 ক্যাটাগরিতে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব রাজ্যের লুইজিয়ানায় তাণ্ডব চালাচ্ছে। সতর্কতার অংশ হিসেবে বেশিরভাগ মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, তবুও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে আইডার ক্ষয়ক্ষতি হবে ভয়াবহ। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে বেশি সংকটের মধ্যে রয়েছে লুইজিয়ানার হাসপাতালগুলো। করোনা রোগীদের সরিয়ে নিতে বেশ হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ঘূর্ণিঝড়ের জেরে লুইজিয়ানার 7,50,000-এর বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা দেখা দিয়েছে অনেক এলাকায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ অবস্থা স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। আইডা আরো প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আসছে কয়েকদিনে অনেক মানুষকে খুবই কঠিন সময় মোকাবেলা করতে হতে পারে। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এর মধ্যে রাজ্যের 15 জেলায় 2.25 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে অন্তত 512টি গ্রাম। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। দেখছি নিউজ 24 সন্ধ্যা সংবাদ। জানাবো খেলার খবর। বাংলাদেশে এসে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জের ধাপ অতিক্রম করছে নিউজিল্যান্ড। দিন তিনেকের অনুশীলন দলকে ভালো অবস্থায় নিয়ে গেছে বলছেন সফরকারীরা। এদিকে ঘরের মাঠে কন্ডিশনকে কাজে লাগিয়ে টাইগারদের কাছে ভালো কিছুর প্রত্যাশা কোচ ডোমিঙ্গোর। সংবাদ সম্মেলনে জানালেন, প্রতিটি সিরিজই তার কাছে সমান ও গুরুত্বপূর্ণ। মাহফুজুল ইসলামের রিপোর্ট। উপমহাদেশের কন্ডিশন সবসময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো দলগুলোর চিন্তার বড় কারণ হয়ে দাঁড়ায়। ঢাকায় অবস্থান করা কিউই দলটাও মাঠের লড়াইয়ের আগে কন্ডিশন নামক জটিল প্রতিপক্ষের বিপক্ষে মানিয়ে নেয়ার চেষ্টায়। ইতিমধ্যে দিন দুয়েকের অনুশীলনে তাদের শরীরী ভাষায় তার ছাপ কিছুটা হয়েছে স্পষ্ট। সেই সঙ্গে বাংলাদেশের তুলনায় অনভিজ্ঞ এই দলটায় ডাক পাওয়া প্রতিটি ক্রিকেটারের জন্য নিজেকে প্রমাণের বড় মঞ্চ এই সিরিজ। বাংলাদেশের কন্ডিশন আমার অচেনা। জাতীয় দলের সঙ্গে আমার এটি প্রথম সফর, আর প্রথম সফরটা বেশ চ্যালেঞ্জিং। আমি সেজন্য প্রস্তুত। অনুশীলনে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি সবকিছু মানিয়ে নিয়ে আমরা আমাদের সেরাটাই মাঠে দিতে পারবো। অজিদের বিপক্ষে সিরিজ জয়ের রেশ এখনো টাইগার তাঁবুতে তরতাজা। কিউই বধের মিশনে এখন ডোমিঙ্গোর শীর্ষরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের বিপক্ষে দলের ফলাফল বাড়তি পাওয়া টাইগারদের। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার ধারাবাহিকতা থাকলেই হবে 16 কলাপূর্ণ। বিশ্বমঞ্চে যাবার আগে প্রস্তুতিতে পাবে বাড়তি মাত্রা, সঙ্গে মিলবে বাড়তি আত্মবিশ্বাস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। প্রতিটি সিরিজ জয়ই বিশেষ গুরুত্ব বহন করে। দল ভালো অবস্থানে আছে, কন্ডিশনও অনুকূলে। সব মিলিয়ে খেলোয়াড়রা ভালো কিছু করতে মুখিয়ে আছে। 5 ম্যাচের টি20 সিরিজ শুরু হবে 1 সেপ্টেম্বর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।